প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই প্রাকৃতিক মহামারী দুর্যোগে আমরা যেখানে যে অবস্থায় থাকি, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা থাকার চেষ্টা করব, নিজেদেরকে নিরাপত্তা রাখি এবং নিরাপত্তা থেকেই সব কিছু কাজগুলো করার আমরা চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অনলাইন শিক্ষার কার্যক্রমের ধারাবাহিকতায় দশম শ্রেণীর জীববিজ্ঞান ত্রয়োদশ অধ্যায় জীবের প্রজনন চতুর্থ ক্লাস 4 নম্বর লেকচারটা নেব। এর আগে তোমাদের এই অধ্যায়ের উপর আরও 3টি ক্লাস আলোচনা করা হয়েছে। আমি আবু সুফিয়ান প্রভাষক জীববিজ্ঞান কলেজ শাখা এই জীবের প্রজনন অধ্যায়ের উপরে চতুর্থ ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করতে যাব। তোমরা এই ক্লাসটাও মনোযোগ সহকারে অবশ্যই বাসায় দেখবা। আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রথমেই আমরা পড়ব হচ্ছে কি নিষেক নিয়ে। নিষেক কাকে বলা হয়ে থাকে? আমরা তৃতীয় ক্লাসে পড়েছি আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, কিভাবে শুক্রাণু তৈরি হয়, কিভাবে ডিম্বাণু তৈরি হয়ে থাকে। পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের যে উৎপত্তিটা আমরা পড়েছি, সেই পুং গ্যামেটোফাইটের শুক্রাণু, স্ত্রী গ্যামেটোফাইটের ডিম্বাণু একত্রিত হওয়াকেই নিষেক বলা হয়ে থাকে। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি এবং স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তি। পুং গ্যামেটোফাইট প্রক্রিয়ায় যে শুক্রাণু তৈরি হয়েছে, স্ত্রী গ্যামেটোফাইট প্রক্রিয়ায় যে ডিম্বাণু তৈরি হয়, এই শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকেই বলবো কি আমরা নিষেক বলা থাকে। পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো গ্যামেটকে একত্রিত হওয়াকেই বলা হয়ে থাকে নিষেক বলা হয়ে থাকে। এখন নিষেকটা কিভাবে হয়ে থাকে আমরা পড়েছিলাম পুং গ্যামেটোফাইটের আমরা দুইটা শুক্রাণু তৈরি করেছিলাম। এইরকমভাবে দুইটা শুক্রাণু তৈরি হয়েছিল আমাদের, এর মাঝে দুইটা শুক্রাণু আমরা তৈরি করেছিলাম। আর স্ত্রী গ্যামেটোফাইটে কি তৈরি করেছিলাম? ওপরে ছিল 3টি প্রতিপাদ্য কোষ, মাঝখানে ছিল 2টি সেকেন্ডারি নিউক্লিয়াস, নিচে ছিল দুইটা ছিল সহকারী কোষ এবং একটা ছিল হচ্ছে কি ডিম্বাণু ছিল। এখন যখন পরাগায়নের ফলে পরাগ রেণু যখন পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে যখন পরাগ রেণুটা যাবার সাথে সাথে এই পুং গ্যামেটোফাইট উৎপত্তির এই পরাগ নালীটি কি করবে? ভ্রূণথলির কাছাকাছি চলে আসবে। ভ্রূণথলির কাছাকাছি চলে আসবে, আসার পর ভ্রূণথলি থেকে কিছু তরল পদার্থ শুষে নিয়ে এর অগ্রভাগটা কি করবে? ভ্রূণথলির মাঝে প্রবেশ করে দেবে। অগ্রভাগ যখন ভ্রূণথলির মাঝে প্রবেশ করবে, তখন এই পুং গ্যামেটের তোমার পরাগনালীর মাঝে যে দুইটা শুক্রাণু আছে, এই দুইটা শুক্রাণু ভ্রূণথলির মাঝে প্রবেশ করবে। দুইটা শুক্রাণু কি করলো? ভ্রূণথলির মাঝে প্রবেশ করবে। ভ্রূণথলির মাঝে প্রবেশ করার পর একটা শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি তৈরি করবে? 2n বা জাইগোট। আর একটা এর সাথে মিলিত হয়ে কি তৈরি করবে? 3n বা শস্য কোষ তৈরি করবে। 3n বা শস্য কোষ তৈরি করলো। তাহলে আমি আবারও বলতেছি, পরাগায়নের ফলে পরাগ রেণুটি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের কাছে যাবে। স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের কাছে যাবার পর সেখানে যে তরল পদার্থ শুষে নিয়ে পরাগ নালীর অগ্রভাগ ফেটে যাবে। এরপর দুইটি শুক্রাণু ভ্রূণথলির মাঝে প্রবেশ করবে। প্রবেশ করানোর পর একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করবে। 2n বা জাইগোট গঠন করবে। আরেকটি শুক্রাণু এই যে তোমার সেকেন্ডারি নিউক্লিয়াস, আগে থেকেই 2n ছিল, সেখান থেকে আরেকটি শুক্রাণু মিলিত হয়ে 3n বা শস্যকোষ তৈরি করে থাকে। এইভাবে কি করে থাকে? অধিকাংশ উদ্ভিদ তার নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে একই সাথে উদ্ভিদের দেহে দুইটা নিষেক হয়। একটা হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট গঠন করে, একটা সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্যকোষ গঠন করে থাকে। তাহলে একই সাথে যেহেতু দুইটা নিষেক হচ্ছে, এই জন্য উদ্ভিদের এই নিষেককে দ্বিনিষেক বলা হয়ে থাকে। পরীক্ষায় কিন্তু এটা আসে, দ্বিনিষেক বলতে কি বোঝো? দুই নিষেক বলতে কি বুঝবো? একটি শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে 3n বা শস্যকোষ তৈরি করে থাকে, একই সাথে অপর একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে 2n সাথে জাইগোট গঠন করে থাকে। একই সাথে দুইটি নিষেক হয় বলে এই প্রক্রিয়াকে কি বলা হয়? দ্বিনিষেক বলা হয়ে থাকে। আচ্ছা,
এরপর এখানে 3N বা শস্য কোষ বলতে কি বোঝো? সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি শুক্রাণু মিলিত হয়ে যে 3N সংখ্যক কোষ সৃষ্টি করে থাকে সেটাকে বলা হয়ে থাকে শস্য কোষ বা ট্রিপ্লয়েড কোষ। শস্য কোষ বা ট্রিপ্লয়েড। এটাকে জাইগোট হচ্ছে ডিপ্লয়েড, 2N আছে জন্য ডিপ্লয়েড, আর শস্য কোষ হচ্ছে 3N আছে জন্য এটাকে বলা কি ট্রিপ্লয়েড বলা হয়। তাহলে দেখা যাচ্ছে বাবা একই সাথে উদ্ভিদের দেহে দ্বিনিষেক সম্পন্ন হয়ে থাকে। এবার পড়া বলা কি আছে ক্লিয়ার করে তোমাদের কাছে গেছে আমি উপস্থাপন করতেছি। নিষেক কাকে বলা হয়ে থাকে? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলা হয়ে থাকে। নিষেক প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয়ে থাকে? পরাগায়নের ফলে যখন পুরুষ ফুল থেকে পরাগরেণু স্ত্রী ফুলের কাছে যখন যায় তখন কি আছে সেই রেণুর পরাগ নালিকাটা স্ত্রী ফুলের গর্ভদ্বন্দ্ব ভেদ করে গর্ভাশয়ের কাছে যেয়ে পরাগ নালিকাটা ফেটে যায়। ফেটে যাওয়ার পর পরাগ নালীর মাঝে যে দুইটি শুক্রাণু থাকে সেই শুক্রাণুটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে বা কাছে ভ্রূণথলির মাঝে ছেড়ে দেয়। এরপর যখন শুক্রাণু দুটি ছেড়ে দেয় তখন দুইটি শুক্রাণুর মধ্য থেকে একটি শুক্রাণু সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড বা শস্য কোষ তৈরি করে। অপর একটা শুক্রাণু কি আছে তোমার ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট বা কি আছে ডিপ্লয়েড সংখ্যক কোষ তৈরি করে। এইভাবে উদ্ভিদের দেহে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন করে। এই নিষেকের ক্ষেত্রে দুইটি কেসে নিষেক দেখা যায়, একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে নিষেক হয় আর একটা ডিম্বাণুর সাথে নিষেক হয়। এই জন্য উদ্ভিদের এই নিষেকটাকে বলবো কি আমরা দ্বিনিষেক বলা হয় এটাকে। আর সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে 3N সংখ্যক কোষ তৈরি করে বলে এটাকে ট্রিপ্লয়েড কোষ বলা হয়ে থাকে। উপরে যে কোষগুলো থাকলো প্রতিপাদ্য কোষ এগুলোর সাথে কোনো নিষেক হয় না। ডিম্বাণুর পাশে দুইটা সহকারী কোষ থাকলো এদের কোনো নিষেক হয় না। ডিম্বাণুর পাশে সহকারী কোষগুলো কি আছে সাধারণত পরবর্তীতে শুক্রাণু না পাওয়ার কারণে নষ্ট হয়ে যায়। আর উপরে যে তিনটে প্রতিপাদ্য কোষ থাকলো এরাও সাধারণত অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। কখনো কখনো ক্ষেত্রে এই জাইগোট অথবা এই শস্য কোষের কাছে খাদ্য সে যোগান দেয় অথবা কখনো কখনো সে নষ্ট হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থী তাহলে ক্ষেত্রে আমরা নিষেক প্রক্রিয়াটা আমরা শেষ করলাম। নিষেক প্রক্রিয়া কাকে বলে, নিষেক কি, আমরা এটা শেষ করলাম। এরপরে দ্বিতীয় টপিকসটা আমরা পড়ব নতুন স্পোরোফাইটের গঠন। নতুন স্পোরোফাইটের গঠন। নতুন স্পোরোফাইটের গঠন। নতুন স্পোরোফাইটের গঠন আমরা পড়ব কি নতুন স্পোরোফাইটের গঠন। নতুন স্পোরোফাইটের গঠন বলতে এখানে বোঝাচ্ছে যে তোমার ডিম্বাণুর সাথে যখন শুক্রাণু মিলিত হয়ে যে জাইগোট হচ্ছে এই জাইগোটটা ধীরে 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 একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হবে। পরবর্তীতে সেই উদ্ভিদ থেকে আবার ফুল ও ফল পাবো আমরা। এটাকেই বলা হয়ে থাকে কি আছে তোমার নতুন স্পোরোফাইটের গঠন। অর্থাৎ কি আছে শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হওয়ার পর ওখান থেকে যখন শিশু উদ্ভিদ তৈরি হবে, অর্থাৎ যখন শিশু প্রাণীর ক্ষেত্রে হলে কি আছে যেমন শিশু তৈরি হয়ে থাকে, মানবদের শিশু বা অন্যান্য প্রাণী যখন কি আছে একটা নতুন একটা কি আছে জীব তৈরি হয়ে থাকে, ঠিক অনুরূপভাবে নিষেকের পর যে কোষ থেকে নতুন একটা কি আছে উদ্ভিদ তৈরি হবে এই প্রক্রিয়াটাকে বলবো কি আমরা, অর্থাৎ কি ওই নিষেকের পর জাইগোট থেকে নতুন উদ্ভিদ তৈরির পদ্ধতিকে প্রক্রিয়াকে বলবো কি আমরা নতুন স্পোরোফাইটের গঠন। তাহলে আমরা কি আছে নিষেক আমরা কি আছে দেখলাম বাবা, এর আগে নিষেক দেখলাম উপরে ছিল তিনটে, মাঝখানে ছিল কি আছে এটা ছিল কি আছে 3N, আর এখানে ছিল কি আছে তোমার শুক্রাণু মিলিত হয়ে কি হলো এটা 2N, এটার নাম হচ্ছে কি জাইগোট। এখন নতুন উদ্ভিদ তৈরি হবে হচ্ছে এই জাইগোট থেকে। নতুন উদ্ভিদ তৈরি হবে কোথা থেকে? জাইগোট থেকে তৈরি হবে, এটা শস্যে পরিণত হবে। তাহলে নতুন স্পোরোফাইটের প্রথম কোষকে 2N বা এর নাম হচ্ছে কি জাইগোট। নতুন স্পোরোফাইট কোষের নাম হচ্ছে কি জাইগোট। নতুন উদ্ভিদ যেখান থেকে তৈরি হবে সেই উদ্ভিদটা সেই কোষটার নাম হচ্ছে কি জাইগোট। নতুন স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে কি জাইগোট। নতুন স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে কি জাইগোট। আমরা জানি জাইগোটে কয়টা কোষ আছে?
দুইটি কোষ আছে। নতুন স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে জাইগোট। জাইগোট প্রথমে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটি কোষ তৈরি করবে। জাইগোট আবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটি কোষ তৈরি করবে। ওপরের কোষটাকে বলা হয়ে থাকে অ্যাপিক্যাল সেল আর নিচের কোষটাকে বলা হয়ে থাকে বেসাল সেল। উপরের কোষটাকে বলবো কি আমরা অ্যাপিক্যাল সেল আর নিচের কোষটাকে বলবো কি জাইগোট। টু এন্ড জাইগোট, এই জাইগোটটা বিভাজিত দুইটি কোষ তৈরি করতে উপরের কোষটাকে বলা হয় অ্যাপিক্যাল সেল, নিচের কোষটাকে বলা হয় বেসাল সেল। অ্যাপিক্যাল সেল শব্দটি আসছে অ্যাপেক্স থেকে, অ্যাপেক্স শব্দটা চূড়া উঁচু, আর বেসাল হচ্ছে বেস, বেস অর্থাৎ কি ভিত্তি। এই জন্য উপরের কোষটাকে বলবো কি আমরা অ্যাপিক্যাল সেল আর নিচের কোষটাকে বলবো কি আমরা বেসাল সেল। অ্যাপিক্যাল সেল এবং কি আছে বেসাল সেল বা কি আছে ভিত্তি কোষ বলা হয়ে থাকে। একই সাথে শুধুমাত্র এটাই যে বিভাজিত হবে, এটাই যে বিভাজিত হবে আমরা কি আছে এই যে যেটা দেখলাম এর মাঝে কি আছে তোমার 3n ছিল 3n এবং এখানে কি আছে তোমার 2n আছে। এই 2nটা বিভাজিত হয়ে দুইটি কোষ তৈরি করবে, একটা হচ্ছে অ্যাপিক্যাল সেল আর একটাকে বলা হয় কি বেসাল সেল। একই সাথে এই 3n কোষগুলো কি হবে বিভাজিত হবে, তিনটে থেকে কয়টা কোষ তৈরি করবে 6টি কোষ তৈরি করবে, তিনটে থেকে আছে 6টি কোষ তৈরি করবে। এখন এখানে যে দুইটি কোষ ছিল, একটা ছিল অ্যাপিক্যাল সেল একটা ছিল বেসাল সেল। এই অ্যাপিক্যাল সেল থেকে তৈরি করতে থাকে ভ্রূণ ধারক। অ্যাপিক্যাল সেল, অ্যাপিক্যাল সেলটি পরে বিক্রিয়াসে বিভাজিত হয়ে কিসে পরিণত হয় ভ্রূণে পরিণত হয়, সরি বাবা ভ্রূণ, ভ্রূণে ভ্রূণ গঠন করতে অ্যাপিক্যাল সেলটি তৈরি করে থাকে ভ্রূণ আর নিচের কি আছে বেসাল সেল তৈরি করে থাকে কি ভ্রূণ ধারক বীজপত্র, তারপরে কি আছে ভ্রূণ মূল, ভ্রূণ মূল, ভ্রূণ মূল ও ভ্রূণ মুকুল, ভ্রূণ মুকুল তৈরি করে থাকে। অর্থাৎ কি আছে তোমার এই জাইগোটটা বিভাজিত হয়ে দুইটি কোষ তৈরি করে থাকে, একটা হচ্ছে অ্যাপিক্যাল সেল আর একটা হচ্ছে বেসাল সেল। অ্যাপিক্যাল সেল তৈরি করে থাকে হচ্ছে ভ্রূণ আর বেসাল সেল তৈরি করে থাকে হচ্ছে কি ভ্রূণ ধারক বীজপত্র, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল, ভ্রূণ ধারক বীজপত্র, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল ইত্যাদি তৈরি করে থাকে হচ্ছে কে তৈরি করে এটা বেসাল সেল তৈরি করে থাকে। কে তৈরি করে থাকে বেসাল সেল তৈরি করে থাকে। এরপরে যখন কি আছে ভ্রূণ ধারক যখন কি আছে তৈরি হলো, বীজপত্র, ভ্রূণ মুকুল, ভ্রূণ তৈরি হলো, এরা সবাই মিলে পরবর্তীতে অঙ্কুরিত হয়ে, মানে অঙ্কুরিত বলতে কি আছে বীজ যখন মাটিতে রাখা হয় তখন সেখান থেকে যখন চারা গাছ গজে এটাকেই বলতেছে অঙ্কুরিত। এরপর কি আছে এরা অঙ্কুরিত হয়ে নতুন একটা স্পোরোফাইটিক উদ্ভিদের সৃষ্টি করে থাকে। তাহলে আমি আর একবার একটু তোমাদের সামনে কি আছে নতুন স্পোরোফাইটের গঠন করি। আমরা নতুন স্পোরোফাইটের গঠন বলতে একটা নতুন উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়াকে নতুন স্পোরোফাইটের গঠন বলা হয়। নতুন স্পোরোফাইট যেখান থেকে তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট, এই জন্য বলা থাকে নতুন স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে জাইগোট। জাইগোট কি আছে প্রথমে কি আছে অনুপ্রস্থভাবে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটি কোষ তৈরি করে থাকে। ওপরের কোষটাকে বলা হয় অ্যাপিক্যাল সেল, নিচের কোষটাকে বলা হয় বেসাল সেল। একই সাথে শস্য কোষেরও বিভাজন হয়ে থাকে। অ্যাপিক্যাল সেলটা শুধু ভ্রূণ তৈরি করে থাকে আর বেসাল সেল কি আছে ভ্রূণ ধারক, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল এবং কি আছে বীজপত্র তৈরি করে থাকে। এখন এই ভ্রূণ সহ কি আছে ভ্রূণ ধারক, ভ্রূণ কি আছে বীজপত্র, ভ্রূণ মুকুল, ভ্রূণ মূল এরা কি হবে তোমার অঙ্কুরিত হয়ে নতুন স্পোরোফাইট অর্থাৎ নতুন উদ্ভিদের পূর্ণাঙ্গ একটা কি আছে স্পোরোফাইট বা নতুন উদ্ভিদের সৃষ্টি করে। এইভাবে কি আছে স্পোরোফাইটিক প্রক্রিয়া কি আছে উদ্ভিদ তার কি আছে যৌন জনন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে নতুন উদ্ভিদ সৃষ্টি করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখলাম উদ্ভিদের জীবন চক্রে তাহলে মোটামুটি দুইটি ধাপ দেখলাম আমরা। একটি হচ্ছে কি আছে তোমার গ্যামিটোফাইটের উৎপত্তি, আবার আর একটা পড়লাম কি আছে নতুন স্পোরোফাইটের উৎপত্তি। একটা গ্যামিটোফাইটের উৎপত্তি, একটা কি আছে স্পোরোফাইটের উৎপত্তি। আচ্ছা, এরপরে আমরা পড়বো কি আছে ফলের উৎপত্তি। এরপরে যে পড়াটা থাকবে আমাদের সেটা কি আছে ফল এর উৎপত্তি, ফলটা কিভাবে কি আছে উৎপত্তি হয়ে থাকে, ফলের উৎপত্তি সম্পর্কে কি আছে আমরা একটু কি আছে জানবো। ফলের উৎপত্তি, ফল বলতে সাধারণত আমরা আম, জাম, কাঁঠাল, লিচু, আপেল, পেয়ারা, সবেদা ইত্যাদি সুমিষ্টি গুলোকেই আমরা বোঝাই। এছাড়াও লাউ, কুমড়া, ঝিঙ্গা, পটল ইত্যাদি সবজি হিসাবে খাওয়া হলেও প্রকৃতপক্ষে এরা সবাই ফল। সবজি হিসাবে খাওয়া হলেও প্রকৃতপক্ষে এদেরকে ফল বলা হয়ে থাকে। ফল তাকেই বলা হয়ে থাকে নিষেক প্রক্রিয়ার শেষে গর্ভাশয় যখন কি আছে
একটা বিশেষ অঙ্গে পরিণত করে থাকে, তখন সেটাকে কি বলবো আমরা, ফল বলা যায়। নিষিক্ত প্রক্রিয়া শেষ হলেই ফলের গঠন কি আছে শুরু হয়ে থাকে। নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনার সৃষ্টি করে, নিষিক্তকরণ প্রক্রিয়া গর্ভাশয়ে যে উদ্দীপনার সৃষ্টি করে থাকে, তার কারণে ধীরে ধীরে কিসে পরিণত হয়, ফলে পরিণত হয়ে থাকে। নিষেকের পর গর্ভাশয়ে যে উদ্দীপনার সৃষ্টি করে থাকে তাকে কি বলে থাকে তোমার, গর্ভাশয়ে যে কি আছে যে উদ্দীপনার সৃষ্টি করে তার কারণে ধীরে ধীরে ফলে পরিণত হয় এবং ডিম্বকগুলো বীজে রূপান্তরিত হয়। নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে, এটা হচ্ছে ফলের সংজ্ঞাটা, নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ একত্রিত হয়ে যে অঙ্গ গঠন করে থাকে তাকেই ফল বলে। নিষিক্তকরণের পর বা নিষেকের পর, যেটাকে আছে আমরা নিষিক্তকরণের পর, নিষেকের আগে কিন্তু নয়, নিষিক্তকরণের পর বা নিষেকের পর গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে থাকে সেটাকেই বলবো কি আমরা, ফল বলা হয়ে থাকে। শুধু গর্ভাশয় থেকে যদি ফল হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে প্রকৃত ফল, আর গর্ভাশয় ছাড়া যে ফল হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে অপ্রকৃত ফল। আবারও বলছি, শুধু গর্ভাশয় থেকে যদি ফল হয় তাহলে সেটাকে বলবো কি আমরা প্রকৃত ফল, আর গর্ভাশয় থেকে যদি হয় তাহলে সেটাকে বলবো প্রকৃত ফল, আর গর্ভাশয় ছাড়া যদি হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকে অপ্রকৃত ফল বলা হয়। অপ্রকৃত ফল হচ্ছে কি আছে, আপেল, চালতা, ডুমুর, এরা হচ্ছে অপ্রকৃত ফল। আপেল কেছে ফুলের গর্ভাশয় থেকে হয় না, আপেল হয়ে থাকে ফুলের পুষ্পাক্ষ থেকে। চালতা ফুলের গর্ভাশয় থেকে হয় না, চালতা হয়ে থাকে ফুলের বৃতি থেকে, চালতা ফুলের বৃতি থেকে হয়ে থাকে। এরপর কি আছে তোমার ডুমুর, ডুমুর হয়ে থাকে ফুলের পুষ্প মঞ্জুরি থেকে, গর্ভাশয় থেকে হয় না। এইরকমভাবে যে সকল ফল গর্ভাশয় ছাড়া হয় তাদেরকে বলা হয়ে থাকে অপ্রকৃত ফল। অপ্রকৃত ফলের উদাহরণ আপেল, চালতা, ডুমুর ইত্যাদি। আর যে সকল ফল ফুলের গর্ভাশয় থেকে হয় তাদেরকে বলা হয়ে থাকে প্রকৃত ফল। যে সকল ফল ফুলের গর্ভাশয় থেকে হয় তাদেরকে বলা হয়ে থাকে প্রকৃত ফল। আর সকল ফল অর্থাৎ প্রকৃত অপ্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। সকল প্রকৃত অপ্রকৃত ফলকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেগুলো? সরল ফল, যৌগিক ফল এবং গুচ্ছ ফল। সরল, যৌগিক এবং গুচ্ছ ফল। সরল ফল, যৌগিক ফল এবং কি আছে গুচ্ছ ফল। যখন ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে একটা ফল হয় তখন সেটাকে বলবো কি আমরা সরল ফল। ফুলের একটা গর্ভাশয় থেকে একটা ফল হলে সেটাকে বলবো কি আমরা সরল ফল। যেমন আম, জাম, লিচু, এদেরকে বলা হয়ে থাকে সরল ফল। সরল ফলকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে শুষ্ক ফল আর একটা হচ্ছে কি নিরস ফল। শুষ্ক এবং নিরস ফল। যে ফলগুলো পাকলে রসালো হয়, ফলগুলো পাকলে ফলত্বক ফেটে যায় না, এদেরকে বলা হয়ে থাকে রসালো ফল বা নিরস। আর যে ফলগুলো পাকলে ফেটে যায়, শুকিয়ে যায়, ফলত্বক ফেটে যায়, তাদেরকে বলা হয়ে থাকে শুষ্ক ফল। আচ্ছা, এরপর পড়বো কি আছে গুচ্ছ ফল। গুচ্ছ ফল হচ্ছে কি, ফুলে যদি অনেকগুলো গর্ভাশয় থাকে, সবগুলো গর্ভাশয় যদি আলাদা আলাদা ফল হয় তাহলে সেটাকে বলবো কি আমরা গুচ্ছ ফল। আবার যদি ফুলে যদি অনেকগুলো কেসে গর্ভাশয় থাকে, সবগুলো গর্ভাশয় মিলে যদি একটা ফলে পরিণত হয় তাহলে সেটাকে বলা হয়ে থাকে কি যৌগিক ফল বলে। যেমন কাঁঠাল, আনারস, এরা হচ্ছে কি আছে যৌগিক ফল। তাহলে বাবা কি আছে, ফলটাকে কাকে বললাম আমরা? ফুলের গর্ভাশয় সহ অন্যান্য অংশ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে তাকে ফল বলা হয়ে থাকে। ফলের কি আছে, শুধু গর্ভাশয় থেকে হলে সেটাকে বলবো প্রকৃত ফল, শুধু গর্ভাশয় ছাড়া হলে সেটাকে বলা হয়ে থাকে কি অপ্রকৃত ফল বলা হয়ে থাকে। আবার প্রকৃত অপ্রকৃত ফলকে আবার তিন ভাগে ভাগ করা যায়, সেগুলো কি আছে সরল ফল, যৌগিক ফল, গুচ্ছ ফল। সরল ফল একটা গর্ভাশয় থেকে একটা ফল হয়, সরল ফল দুই প্রকার, শুষ্ক এবং কি আছে তোমার রসালো ফল। এরপর কি আছে যৌগিক ফল, অনেকগুলো গর্ভাশয় থাকে, প্রত্যেকটা গর্ভাশয় যখন কি আছে মিলে একটা ফলে পরিণত হয় তাকে কি আছে যৌগিক ফল বলা হয়ে থাকে। কাঁঠাল এবং কি আছে তোমার
আনারস অনেকগুলো গর্ভাশয় থাকে, সবগুলো গর্ভাশয় যদি আলাদা আলাদা ফলে পরিণত হয় তাহলে তাকে গুচ্ছ ফল। যেমন আঙ্গুরটাকে অনেকে বলে থাকে আঙ্গুর আছে, আতা আছে, সফেদা আছে, এদেরকে বলবো কি আমরা তোমার গুচ্ছ ফল বলা হয়ে থাকে। এছাড়াও কখনো কখনো দেখা যায় কোনো কোনো উদ্ভিদের কাছে নিষেক ছাড়াই ফল হয়, নিষেক ছাড়াই ফল হয়, এদেরকে বলা হয়ে থাকে পার্থেনোজেনেসিস। যেমন কলা গাছে যে ফল হয় সেটা নিষেক ছাড়া হয়, এরকম নিষেক ছাড়া ফল হলে সেটাকে বলবো কি আমরা পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিস। আবার কখনো কখনো দেখা যায় হরমোন প্রয়োগ করে বীজহীন ফল তৈরি করা হয়ে থাকে, এটাকে পার্থেনোকার্পি বলা হয়ে থাকে। হরমোন প্রয়োগ করে বীজহীন যে ফল তৈরি করা হয় থাকে এটাকে পার্থেনোকার্পি বলা হয়ে থাকে। এরকমভাবে কাছে ফলের শ্রেণীবিন্যাসটা পড়া হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে এই ত্রয়োদশ অধ্যায়ের জীবের যে প্রজনন, জীবের প্রজননের মধ্য থেকে আমাদের উদ্ভিদের প্রজননের অংশটুকু, টপিকটুকু আমাদের শেষ হলো আজকের ক্লাসে। এরপরে টপিকস বা এই অধ্যায়ের বাকি যে অংশটুকু আছে সেটা হচ্ছে প্রাণীর প্রজনন। আমরা পরবর্তী ক্লাসে কি আছে প্রাণীর প্রজনন নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে কি আছে জীবের প্রজননের মধ্য থেকে উদ্ভিদের প্রজনন অংশটুকু ক্লাস কি আছে 4টে ক্লাসে মোটামুটি শেষ করা হলো। তোমরা অবশ্যই কি আছে ক্লাসগুলো, লেকচারগুলো ভালো করে বাসায় দেখবা, কি আছে দেখার পর কি আছে অবশ্যই সেগুলো কি আছে বুঝবা। যে অংশটুকু না বুঝবা বরাবরই যেটা বলা হয়ে থাকে সেগুলো অবশ্যই কি আছে পরবর্তীতে বুঝে নেবার চেষ্টা করবা। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপত্তার দূরত্ব বজায় রেখো। আল্লাহ হাফেজ।